ডাক্তারের সাথে তর্কাতর্কি চলা অবস্থায় চলে আসে আরুষের বন্ধু মাহিন। পরনে এলোমেলো জামাকাপড়, আওলা চুল দেখে বোঝা যায় ঘুম থেকে উঠে সরাসরি হাসপাতালে এসেছে সে। মাহিন বেশ বিস্মিত। এত রাতে কি এমন হলো যে হাসপাতালে জরুরি ডাক পড়ল? হসপিটাল কাউন্টার পেরিয়ে সামনে যেতেই মাহিন আরুষ ও ডাক্তারের চিল্লাপাল্লা শুনতে পায়। তাতে অবশ্য অবাক হয় না। মাহিন জানে আরুষ কেমন, তাই বিস্ময় প্রকাশ না করে আরুষকে প্রশ্ন করে, তুই ডাকলি কেন? আঙ্কেলের কিছু হয়েছে? আরুষের উচিত ছিল ভারাক্রান্ত হয়ে কিছু একটা জবাব করা। অবশ্যই ইতিবাচক জবাব আশা করা যায় আরুষের থেকে, কিন্তু সে এসবের ধার না ধরে আরুষ সরাসরি প্রশ্ন ছুড়ল, এ পর্যন্ত কয়বার রুম ডেট করেছিস? মাহিন চমকে উঠে অনর্থক প্রশ্নে। ফোন স্ক্রিনে সময় দেখে রাত ৩:40। গভীর রাতে এই খামোখা প্রশ্ন করতে ডেকেছে আরুষ তাকে? এসবের কোনো মানে হয়? তুই ফালতু আলাপ করতে ডাকছিস আমায়? কিঞ্চিত রেগে গিয়ে বলে। নাটক না করে সোজাসুজি উত্তর দে, ঘুরিয়ে কথা বলবি না। কি উত্তর দিব? ওই যে কতগুলো মেয়ের সাথে শুয়েছিস। রাগ সংযত করে উত্তর দিল, 3টা সম্ভবত। প্রস্টিটিউট নাকি গার্লফ্রেন্ড? তুই এত শুনে কি করবি? খিটখিটে মেজাজে বলে। দরকার আছে? আচ্ছা, 3জনের মধ্যে কারো কি সিরিয়াসটা ব্লিডিং হয়েছিল? ব্লিডিং কেন হবে? কি বলিস এসব? অবাক কণ্ঠে বলে। কেবিনে বউ আছে, জানি না কি হলো, জাস্ট আধা ঘন্টার জন্য ধরেছিলাম, তাতেই মরমর অবস্থা। মাহিনের মাথার উপর দিয়ে গেল কথাটা। থ মেরে কিছু প্রহর আরুষের মুখের দিকে চেয়ে রইল সে বোকার মতো। বোঝার চেষ্টা করলো এই কথার অর্থ, কিন্তু লাভের লাভ হলো না। চরম বিস্ময় নিয়ে আবার তাই প্রশ্ন করলো, বউ মানে? কার বউ? বোকার মতো প্রশ্ন করিস কেন? হসপিটালে আমি তাহলে? বউ নিশ্চয় আমার। চোখ বড় বড় করে ফেলে মাহিন। পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক কিছু ঘটে গেছে যেন। তুই বিয়ে কবে করলি? আরুষ ভাবলেশীনভাবে জবাব করল, কাল রাতে। সত্যি বিয়ে করেছিস? কিন্তু কাকে? কে আবার? তোর করলা রানীকে। বাইরে থেকে যেমন তেতো, ভেতরে তার ডাবল মিষ্টি, শুধু ইউম্যানিটি কম। নয়তো একবার টাচ করলে কেউ মরতে বসে? বিদ্রুপে সুরে বলে। মাহিন কথা বলতে ভুলে গেল। অতিশয় আশ্চর্যে চোখের পলক ফেলতেও ভুলল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। কাল পর্যন্ত সবচেয়ে অপছন্দের মানুষকে আরুষ বিয়ে করে ফেলল। বিয়ে করে আবার হাসপাতালেও ভর্তি করলো। তুই কি করেছিস করলা রানীকে? ঢং করিস কেন তুই শালা? বিয়ে করে কি করে তুই জানিস না? তাহলে হাসপাতালে? বললাম না ইমিউনিটির অভাব। এটুকু কলিজা নিয়ে আমার সাথে লাগতে আসে, 1 সেকেন্ডে বোল্ট আউট করে দিয়েছি। শয়তানি হাসি দিয়ে বলে, তাই বলে রেপ করবি? বেশি হয়ে গেল না? আরুষ জবাব দিল না। কেবিনের সামনে চোখ বুজে বসে রইল। বেঈমান মন কোথাও না কোথাও অনুতপ্ত, কিন্তু আরুষ মানতে নারাজ। বারবার সে মনকে বোঝাচ্ছে যা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত শাস্তি মেহেরের। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ। নার্স মাত্র জানিয়ে গেছে মেহেরের জ্ঞান ফিরেছে, এখন সে ভালো আছে। আরুষ আর গেল না মেহেরকে দেখতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে বসে রইল। চোখ টেনে আসছে। সারা রাত ঘুমানো হয়নি, ফলে ক্লান্তিতে শরীর ঝিম ধরে আছে। পাশে মাহিন বসা। সে অবাক চোখে দেখে যাচ্ছে আরুষকে। এই ছেলে দেখতে যত ঠান্ডা, ভিতরটা ততই হিংস্র। একবার আড়াল থেকে মেহেরকে দেখে এসেছে সে। 2 দিন আগের মেহের আর আজকের মেহেরের মাঝে আকাশ পাতাল তফাৎ। নার্সের থেকে শুনেছি 3টে সেলাই সহ 2 ব্যাগ রক্ত লেগেছে। চেহারার সব লাবণ্য শুকনো ফুলের পাপড়ির মতো ঝরে গেছে এক রাতে। রক্তশূন্য ফ্যাকাশে লাগছে দেখতে। কি করুণ অবস্থা করেছে পাষাণ ছেলে। ভেতরে আসলেই আরুষের দয়া মায়া নেই। মাহিন ঘৃণা চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। আরুষকে তার বিশেষ পছন্দ নয়। বড়লোক বাবার ছেলে বিধায় সুযোগ সুবিধা পাওয়ার লোভে সঙ্গ দেয় মাত্র। নয়তো এমন হিংস্র ছেলেকে কে নিজের বন্ধু বানাবে? মাহিন নিজেও তুলসী পাতা নয়, কিন্তু সে কোনো মেয়েকে জোর করে ছোঁয়নি। নারী নেশা থাকলেও সে নেশা আরুষের তদ্রূপ নেই। চোখ লেগে এসেছিল। আচমকা ঠাস শব্দে মাহিনের তন্দ্রাভাব কেটে যায়। ঝড়ের বেগে কে যেন থাপ্পড় বসিয়েছে আরুষের গালে। মাহিন ভরকে গেল, থতমত খেল। পরক্ষণে রুহুল শেখকে দেখে ঢোক গেল। মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো চটটা যেন সে নিজে খেয়েছে, আরুষ নয়। এদিকে আরুষ এখনও নির্ভীক, অনুভূতিহীনা, শান্ত। চর খেয়ে ঘুম ভেঙেছে। উচিত ছিল একটুখানি থতমত খাওয়া, ভরকে যাওয়া, কিন্তু সেসব হচ্ছে কই? আরুষকে দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছু হবে, হতে পারে, তাই ওর মাঝে কোনো ভয় নেই, আতঙ্কের ছাপ নেই মুখে, আশ্চর্য ভাব নেই। নির্ভীক, শুধুই নির্ভীক। তোকে ছেলে পরিচয় দিতে ঘেন্না হয় আমার। আর কত আরুষ, কত নিচে নামবি তুই? শেষ পর্যন্ত মেয়েটাকে হসপিটালাইজ করবি? তোর মা নেই বলে সব অন্যায় মুখ বুঝে সহ্য করেছি। আর না, ধর্ষকের শাস্তি হওয়া উচিত। কোনো রেপিস্টকে আমি ছেড়ে দেব না। অফিসার, একে নিয়ে যান। মাহিন এবার সত্যি সত্যি ভয় পেল। আরুষ যতটা ভাবলেশীন, তার ডাবল ডেঞ্জারাস আরুষের বাপ।
বাপ ছেলের কাহিনী সে বুঝতে পারে না। নিজের ছেলেকে এতকাল প্রশ্রয় দিয়ে এসেছে, আজ আবার নিজেই পুলিশে দিতে চাইছে। পুলিশ সাথে করে নিয়েও এসেছে। বাবার হাতের চর খেয়ে আরুষ মুচকে হাসলো। বাবার চোখে চোখ রেখে শান্ত সুরে বলল, রাগ করো না বাবা, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুমি কচি খোকা, এত বড় ভুল কি করে হয়? মেয়েটাকে তুমি মারতে চাও? স্কাউন্ডেল! বউকে কেউ মারতে চায় না বাবা, আমি অতটাও খারাপ না। আদর করেছিলাম শুধু। কে জানতো পৃথিবীতে কাউকে আদর করেও শান্তি নেই। আসলে ভালোর জামানা নেই বাবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে যাও এক্ষুনি। আজ থেকে তুমি আমার তেজ্য পুত্র। ফাঁসি না হোক যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে ঠিক পারবো। আমি তোমায় ছাড়িয়ে আনবো না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই যে রুইস বাবা, কিন্তু যাওয়ার আগে বউয়ের সাথে আমার কিছু প্রাইভেট টক আছে, সেরে নেই। তোমার পরিকল্পনা মাফিক নবাব বেগমের শেষ দেখা আজই শেষবার কটা চুমু খেয়ে আসি। অন্তত এখন আর মীর জাফরি করো না বাপ। বলে কেবিনে ঢুকে গেল আরুষ। রুহুল শেখ সহ মাহিন চোখ বড় বড় করে চেয়ে রইল সেদিকে। জেলে যাচ্ছে জেনেও আরুষের মনে কি দারুণ আমেজ। বউয়ের সাথে রোমান্সের পরিকল্পনা করছে ঠান্ডা মেজাজে। মনে এক ফোঁটাও ভয় ডর নেই। কী দিয়ে তৈরি সে? আশ্চর্য। মাথার উপর দিয়ে ঘূর্ণয়মান সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলছে মেহের। দুর্বল শরীরে ভীষণ ব্যথা। মাকে খুব মনে পড়ছে। জীবনের কঠিন সময় মায়ের উষ্ণ কোলখানার ভীষণ প্রয়োজন ছিল, ভীষণই। নিজের খেয়ালে এতই মগ্ন হয়েছিল যে মেয়ের লক্ষ্য করল না আরুষ কেবিনে কখন ঢুকেছে। মেহেরকে আনমনা দেখে আরুষ তার বেডের পাশের স্টিলের চেয়ারে গায়ে দিয়ে মেহেরকে দেখছে। মেয়েটার প্রতি তার কোনো রাগ অবশিষ্ট নেই। ওকে দেখি তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে না, বরং করুণা হচ্ছে। যার প্রতি করুণার অনুভূতি আসে তার উপর কি আর ক্ষোভ প্রকাশ করতে পারে হৃদয়? কেমন আছো মেহেরজান? আরুষের কণ্ঠ পেয়ে এক নজর তাকায় মেহের। সঙ্গে সঙ্গে রাগে ঘেন্নায় গা গুলিয়ে আসে। মুখ ঘুরিয়ে চোখ বুজে নেয় মেহের। লোকটাকে চোখের সামনে একদম সহ্য হচ্ছে না। আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ঘৃণা করো মেহেরজান, আজকের পর আরও বেশি। তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার উপর আমার কোনো রাগ নেই আর। ভেবেছিলাম অনেক অনেক শাস্তি দেব, কিন্তু তোমার সহ্য সীমা অল্প জেনে আর ইচ্ছে হচ্ছে না। তুমি অসহায়, দুর্বল প্রকৃতির মেয়ে। আমি কাপুরুষ নই, তাই দুর্বলকে আর কোনো সাজা দেব না। তোমার জন্য এটুকুই এনাফ ছিল। আপাতত জেলে যাচ্ছি। ডিভোর্স পেপারে বিয়ের সময় সই নিয়েছি তোমার। ডিভোর্স হয়ে গেছে সেহেতু তুমি এখন মুক্ত। আগের জীবনে ফিরে যাও। ভালো থেকো মেহেরজান। মেহের চোখ খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। আরুষ কি অবাক হয়ে দেখছে মেহের। বিশ্বাস হচ্ছে না লোকটা এত খারাপ। বিয়ের সইয়ের সাথে সাথে ডিভোর্স পেপারও সই করিয়ে নিয়েছে। ওর এত বড় সর্বনাশ করে আরুষ এখনো ভাবলেশীন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক চিমটি অপরাধবোধ কি তার হওয়া উচিত ছিল না? দরজা ঠেলে তক্ষুনি এক আগন্তুক প্রবেশ করল কেবিনে। গায়ে তার ঘরমাক্ত পুলিশের খাকি পোশাক। পিঠের অর্ধেক ভিজে খাকি নীল রংটা কালচে নীল হয়ে আছে। তার চেহারায় বিষম গম্ভীরতা। চোখ দুটো ভীষণ লাল। সারা রাত বোধহয় ঘুম হয়নি। বোধহয় নয়, নির্বিকারে বলা যায় সারা রাত তার ঘুম হয়নি। কপালে চিন্তার ভাঁজ। কেবিনে ঢুকে মেহেরকে দেখে আবিরের সারা শরীর অবশ হয়ে আসলো। বুকে ধক করে কি যেন বাড়ি খেলো। থমকে গেল দৃষ্টিজোড়া। বেডে শুয়ে থাকা বিধ্বস্ত মেহেরকে দেখে বুকে চিনচিন ব্যথা শুরু হলো। করুণ অসহায়ত্ব প্রকাশ করল অনুভূতিরা। প্রেয়সীর বিধ্বস্ততা কি কোনো প্রেমিকের চোখ কখনো সহ্য করতে পারে? না। আবিরকে খেয়াল করতে বেশি সময় নিল না মেহের। কঠিন সময়ে আপনজনকে চোখের সামনে দেখে বুকে চেপে রাখা আবেগেরা ফুলে ফেঁপে উঠল। অশ্রুসিক্ত হলো দৃষ্টি। সেদিকে পর্যবেক্ষণ করে আবিরের শরীর কাঁপছে। প্রেয়সীর এই অবস্থার জন্য কোথাও না কোথাও কি সে দায়ী ছিল না? মেহু পাখি, কম্পিত কণ্ঠে ডাকে আবির। মেয়ের অশ্রু টলটল চোখ জোড়া মেলে আছে তার দিকে। যে কোনো মুহূর্তে খাড়িও জল ঝরে পড়বে গালে। কাঁদলে স্কিন নষ্ট হয়ে যাবে মেহু। যার জীবনে নষ্ট তার কি স্কিন নষ্টের ভয় থাকে ভাইয়া? আবিরের বুকটা ছ্যাদ করে উঠল। ছোটবেলায় মেহের কাঁদলে আবির ওকে ভীষণ খ্যাপাতো। বিজ্ঞানের ভাষা বুঝিয়ে বলতো, চোখের পানিতে ক্ষারীয় পিএইচ থাকে মেহু। যার স্কেল 7 থেকে 8, কাঁদিস না, তোর স্কিন নষ্ট হয়ে যাবে কিন্তু। আশ্চর্য সত্য এ কথা শুনে মেহেরের হাত পা ছোড়াছড়ি টাইপ কান্নাও ভ্যানিশ হয়ে যেত। আর আজ কেন কাজ করছে না সেই ট্রিক্স? রুক্ষ হাতে আবির মেহেরের গাল ছিল। কাটা ঠোঁটে আলতো হাত বোলালো। যে মেয়েটাকে ছায়ার মতো আগলে রেখেছে আজ 22 বছর, একদিন শহরের বাইরে তাকিয়ে রেখে আসতেই মেয়েটার উপর এত বড় দুর্যোগ নেমে আসলো। বিধাতা কেন এমনটা করলো? ফুলের মতো মেয়েটার ভাগের যন্ত্রণা কেন লিখল? আবির খেয়াল করলো বুকের চিনচিন ব্যথাটা ক্ষণে ক্ষণে প্রখর হচ্ছে। এই ব্যথা থেকে কি তার মুক্তি নেই? মেয়ের হাত শক্ত করে মুঠোয় ধরে চোখের জল মুক্ত করলো আরুষ।
নিজেকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মেয়ের নিঃশব্দে কাঁদছে। সাফেদ বালিশের কাভার অনেকটা ভিজে উঠেছে। কিছুটা পানি এসে কানের কোটিরেও স্থান করে নিয়েছে। সেদিকে মেহেরের খোঁজ নেই। খুব দেরি করে ফেললে ভাইয়া। চাপা অভিমান, কান্নারত কম্পন, সুই ঠোঁট ও অনেকটা আক্ষেপ মিশে মেহেরের কণ্ঠস্বর কঠিন শোনালো। বুক কাঁপল আবিরের। গলা শুকিয়ে আসলো অপরাধ বোধে। মনে হলো কলিজাটা কেউ কামড়ে কামড়ে খাচ্ছে। মেহু, বিশ্বাস কর পাখি, আমি ফোন ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সিম ডিঅ্যাক্টিভ করে ফেলায় এক্সাক্ট লোকেশন পাওয়া যায়নি। সারা রাত আমি নানা জায়গায় খুঁজেছি মেহু, ভাগ্য আমার হেল্প করেনি। আমায় মাফ করে দে পাখি, আমার জন্য তোর সাথে এমন ঘটল। আমায় মাফ করে দে মেহু। মেহেরের ডান হাত ধরে পাগলের মতো প্রলাপ করতে করতে কাছে আবির। মেয়ের বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে মর্মাহত হরিণীর ন্যায় বলল, তুমি নির্দোষ ভাইয়া, দোষ আমার ভাগ্যের। কিন্তু তুমি চিন্তা করো না, ভাগ্য আমায় হারাতে চাইলেও আমি ভাগ্যের কাছে হারব না, শক্ত কণ্ঠে বলল। আবির বুঝল অতি শোকে পাথর হয়ে গেছে মেহের। আবির কিছু বলে না আর। ঘাড় ফিরিয়ে আরুষের দিকে তাকায়। আরুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে পর্যবেক্ষণ করে যাচ্ছিল তাদের দুজনকে। আবির ওর দিকে তাকালে নিজের দৃষ্টি সরায় আরুষ। বিরোহী মেজাজ বিভৎস রাগে ঝলসে ওঠে আবিরের। আরুষের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি নাকে ঘুষি বসাতে থাকে। ক্রূর বাক্য আওড়ায় সে সাথে। অবাক কাণ্ড, আরুষ আত্মরক্ষার চেষ্টা করছে না, ইচ্ছে করেই যেন মারগুলো খাচ্ছে। মেয়ের অস্থির হয়ে উঠল আকস্মিক আবিরের আক্রমণে। আবিরকে থামাতে চেয়ে ডাকলো অসংখ্যবার। আরুষের নাক ফিটে রক্ত গড়াচ্ছে। সেদিকে আবিরের হুঁশ নেই। রাগে উন্মাদ হয়ে উঠেছে সে। এদিকে মেহেরের চেঁচামেচি আর কেবিনের জিনিসপত্র ভাঙার আওয়াজ পেয়ে কতক নার্স, কনস্টেবল সহ রুল শিখো মাহিন হন্তদন্ত হয়ে কেবিনে ছুটে আসে। কোনো মতে আরুষকে ছাড়ানো হয় আবিরের হাত থেকে। আবির তখনও অশান্ত, অস্থির, ভীষণ। ছুটোছুটি করছে ঘন ঘন গর্জন দিয়ে। তীব্র রাগ দেখে বেশ ঠাউর করা যায় ছাড়া পেলে আরুষকে জানে মেরে দিতে হাত কাঁপবে না, এবং এটাই আবির চায়। তুই আমার মেহুকে কোন সাহসে ছুঁয়েছিস? জানে মেরে দিব। কেন ধরেছিস? তুই কেন ছুঁয়েছিস মেহুকে? পরিস্থিতি হাতের বাইরে। সারা হাসপাতালের লোক জড়ো হয়েছে কেবিনের সামনে। কারো মুখে কৌতূহল, কারো চোখে মারামারি দেখার উৎকট আনন্দ। রুহুল শেখ ফস করে দীর্ঘশ্বাস ফেলেন। অস্বস্তি আর লজ্জায় মাথা হেঁট হওয়ার সাথে সাথে শরীরটাও খারাপ করছে। বয়স তো কম হলো না। কোথায় ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে আনন্দে জীবন কাটাবে, অথচ ঘটে উল্টো। জীবনে এক ফোঁটা স্বস্তি কি জানলেন না। অনামিশা তাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে জীবনের সকল সুখ শান্তিও নিংড়ে নিয়ে গেছে। অনামিশা যাওয়ার পর থেকেই তার ছেলের জীবন এলোমেলো। আর যা যা হচ্ছে সব কিছুর জন্য কি সেই মহিলা দায়ী নয়? নিজে তো বেশ আছে, ছলনাময়ী ভালো আছে, ভালো নেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। নীরবতা ভেঙে রুহুল শেখ অকপটে বললেন, অফিসার, শুধু শুধু ঝামেলা বাড়ছে, নিয়ে যান ওকে। পুলিশ কনস্টেবল আরুষকে হ্যান্ডকাপ লাগাতেই যাবে তক্ষুনি মেহের চেঁচিয়ে বলল, দাঁড়ান অফিসার, কোন অপরাধের ভিত্তিতে আপনারা আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করছেন? জোর করে হুমকি দিয়ে বিয়ে করা ও অ্যাটেম্প টু রেপ কেসে আমরা ওনাকে অ্যারেস্ট করছি। ভিকটিম আমি। আপনারা আমার জবানবন্দি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আপনারা নাকি আইনজীবী, দায়িত্ব কি ভুলে গেছেন? আশ্চর্য ব্যাপার। দেখুন মিস, আবির স্যার সহ রুহুল শেখ নিজে ওনার ছেলের নামে কেস ফাইল করেছে। আমরা বাধ্য ওনাকে অ্যারেস্ট করতে। মেয়ের আগুন চোখে চাইল কনস্টেবলের দিকে। দাঁত কটমট করে বলল, ভিকটিম আমি। অন্যের কথা শুনে আমার স্বামীকে তুলে নিয়ে গেলে আপনাদের নামে আমি হ্যারাসমেন্টের মামলা ঠুকব। ছাড়ুন ওনাকে। উনি আমায় জোর করেনি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আপনারা এখন যেতে পারেন। মেয়েরের কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে বাকরুদ্ধ। আকস্মিক মেহের বোল পাল্টে ফেলল কেন? এমনিতে আরুষ ঠান্ডা মাথার মানুষ, চট করে অবাক হয় না, কারো কথায় প্রতিক্রিয়া দেখায় না। অবাক হবে না করেও মেহেরের অচেনা আচরণে আরুষ প্রচণ্ড অবাক হলো। ভরকে গেল চিন্তা ভাবনা। মেহু, কি বলছিস এসব? জোর করেনি মানে কি? সবাই জানে এ ছেলে কত নোংরা। তুই কেন ওকে সেভ করছিস মেহু? অস্থির গলায় বলল। কিছুক্ষণ একা থাকতে চাই। মেহেরের কথা মতো সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল শুধু আবির। সূক্ষ্ম চাহনিতে সে মেহেরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, চেষ্টা করছে মেহেরের মনের ধাঁধার খোলাসা করতে। কি করতে চাইছিস তুই মেহু? কেন জানোয়ারটাকে আইনের হাতে তুলে দিলি না? আমি ওর ফাঁসির ব্যবস্থা করতাম, তুই কেন আবার বোকামি করলি মেহু? রাগী সুরে বলল। মেয়ের শীতল দৃষ্টি নিক্ষেপ করে গাঢ় চাহনি সহিত তাকিয়ে থাকে আবিরের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় আমার মতো হ্যান্ডেল করতে দাও ভাইয়া। আইনের শাস্তি খুব সামান্য, এ শাস্তি তার জন্য নগণ্য।
এতটুকু শাস্তি তার প্রাপ্য নয়। মেহু, তোর চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। পাগলামি করিস না মেহু, সরে আয়। তোকে জাস্টিস আমি পাইয়ে দিব, একটু বিশ্বাস রাখ। সরি ভাইয়া, জীবনে প্রথম আজ আমি তোমার অবাধ্য হব। আমায় ক্ষমা করো। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যখন আমার সাথেই এত বড় অন্যায় হলো তখন আমি আর দমে থাকবো না। আরও শেখের কঠিন শাস্তি হওয়া দরকার, যা ওকে আমি নিজে হাতে দিব। তুই মায়াবতী, বিধ্বংসী নোস। জেদ করে নিজের ক্ষতি করছিস মেহু। ফিরে আয় পাখি, আমায় একটা সুযোগ দে, আমি সব ভুলিয়ে দেব। তোর সব ব্যথায় মলম লাগাবো। একটা সুযোগ দে। হাত চেপে ধরে বলে, আমি কিছু ভুলতে চাই না। আমার প্রতিটা যন্ত্রণার পাই টু পাই হিসাব চাই। আরও শেখকে ধ্বংস না করা পর্যন্ত আমার শান্তি নেই। নারী শুধুই মায়াবতী নয় ভাইয়া, কখনো কখনো নারী বিধ্বংসীও। আমার শান্তি চাই। প্রতিশোধ ছাড়া আমি শান্তি পাবো না। তাকে ধ্বংস হতে হবে আমার হাতে। আবির ফ্যাল করে তাকিয়ে রইল মেহেরের আগুন ঝরা চোখে, তীব্র রাগে লাল হয়ে যাওয়া মুখমণ্ডলের দিকে। আজীবন যাকে শান্ত শিষ্টা মায়াবিনী হিসেবে প্রত্যক্ষ করেছে, হঠাৎ আজ তার চণ্ডাল রূপ মেনে নিতে পারছে না নিরেট মস্তিষ্ক। বুকে ভীষণ ভয়, শঙ্কা। কাউকে ধ্বংস করতে গিয়ে তার মেহু পাখি নিজেই না ধূলিসাৎ হয়ে যায় সেই অমানুষের কবলে পড়ে। কি জানি কি হয়। ভার্সিটির ক্যান্টিনে আড্ডা জমেছে একদল তরুণ তরুণীর। ক্যানের বোতল খানিক পরপর বনবন ঘুরছে ও সেই সাথে গলাফাটা উত্তেজনার হৈ হৈ শোনা যাচ্ছে তাদের মাঝে। মেহের, স্নিগ্ধা, সুচরিতা, অনিমা, দীপ ও রাফি 6 জন মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় মগ্ন। সবার এক ভার্সিটি হলেও মেহের ও অনিমা আরেক ভার্সিটির। ওরা সবাই কলেজে থাকাকালীন বন্ধু। বহুদিন সাক্ষাৎ মেলে না কারো সাথে কারো, তাই ঘটা করেই দেখা করতে মেহের ও অনিমা এসেছে। পুরনো বন্ধুরা এক জায়গায় হলে আড্ডা বসবে না তা কি হয়? কিন্তু শুধুই গল্প করতে গেলে বিষয়টা বোরিং লাগে বলেই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে তারা। ক্যানের বোতল ঘুরতে ঘুরতে একসময় এসে থেমে যায় অনিমার দিকে। ব্যাস, চোখ মুখ আন্ধার করে তাকায় সে। না জানি কি কি করতে বলা হয় এখন। ট্রুথ নিব ট্রুথ কাঁপা কাঁপা গলায় বলে। দীপ মেয়েদের মতো মুখ ভেঙচিয়ে বলে, সর, তো সব সিক্রেট আমাকে জানা আছে। ডিয়ার নিবি তুই? স্নিগ্ধা সহমত প্রকাশ করে বলে, হাসা কুচোস, তোরে আজ খাইছি। এইচএসসি পরীক্ষায় তুই আমারই শিখাই দাস নাই? আহ, বেচারিকে ভয় দেখাস না, মুসকে এসে বলে মেহের। একদম ওর সাইড নিবি না মেহু, বেরিয়ে একখান হারামি, আজ ওরে ডিয়ার নিতেই হবে। আমি দেখালে স্যার আমার খাতা কেড়ে নিত। আমি ফার্স্ট বেঞ্চে ছিলাম, বোঝ একটু। নাটক না করে ডিয়ার নে, নয়তো তোর রোমিও আবরারের কথা তোর মায়ের কানে দিব। বাড়িতে থাকো তো খুব সতী সাবিত্রী সেজে, তলে তলে তোমার অধঃপতন সম্পর্কে জানে কেউ? ভীত চোখে তাকায় অনিমা। তার সবচেয়ে বড় দুর্বলতা তার গোপন প্রেম। বন্ধুদের যেচে বলেছে এমন নয়, আসলে তার বন্ধুরা ভারী ধূর্ত। শকুনের নজর এড়িয়ে প্রেমের ব্যাপারটা এড়াতে পারেনি। প্রেমে পড়ার 5 দিনের মাথায় বিজি কিস্তিভাবে ধরা খেয়েছে। ব্যাস, সেদিনের পর থেকে ব্ল্যাকমেল করে যাচ্ছে অনিমাকে। তোরা খুব খারাপ, চোখ মুখ কুচকে বলে। জানি বাপ, আমরা খারাপ, আরও খারাপ হমু। তাতে তোর বাপের কি? এখন শোন, বাগান থেকে গোলাপ তুলে নিচ্ছি, তুই গিয়ে আরুষ ভাইয়াকে প্রপোজ করবি। চোখ জুড়ে রসগোল্লার মতো করে ফেলে অনিমা। কপট রেগে বলে, আমি কেন কাউকে প্রপোজ করব? জীবনেও না, আমি পারবো না। করবে, কারণ এটাই তোমার ডিয়ার সোনা। যাও, শুভ কাজে দেরি করতে নেই। বাঁকা হেসে বলে, প্লিজ, কাঁদো কাঁদো গলায় বলল। তারা তোর মারে কল দিয়া কই তোর আবরারের কথা? তোদের কাপিল পিক আছে, প্রুফ সহ জানাবো, ভালো হবে না? অনিমার চোখ মুখে আধার ঘনিয়ে আসে এবারে। অসহায় চোখে সবার দিকে তাকায় এক ফোঁটা দয়া মায়া পাওয়ার আশায়, কিন্তু তাকে হতাশ করে বন্ধুরা উত্তেজনায় খ্যাক খ্যাক করে হেসে দেয়। অনিমার সত্যিই খুব রাগ হয়। রাগে শরীর জ্বলে ওঠে তার। দাঁতে দাঁত চেপে ধরে বলে, খুব মজা না? আমাকে বাস খাওয়ানোর জন্য এত উত্তেজনা তোদের? শয়তান, প্রত্যেকটা শয়তান তোরা। আমি তোদের মাফ করব না। হাসুরের ময়দানে আমি আল্লাহকে কঠিন বিচার দিব। যা তো ভাষণবাজি ছেড়ে আসল কাজ কর যা। আমাদের ভার্সিটির সবচেয়ে বাজে ছেলেকে তুই গোলাপ দিয়ে প্রপোজ করবি। ভয় পাস না, আমরা তোর পেছনে আছি। সুচরিতা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, থাপ্পড় টাপ্পড় দিলে হজম করে নিস, আবেগে কিছু বলিস না আবার। ছেলের যা না জবিল্লা মার্কা চরিত্র, সবার সামনে ধর্ষণ করে ছেড়ে দেবে। ফাজলামো সাইডে রেখে দেব এবারে একটু সিরিয়াস কণ্ঠে বলল, আরুষ ভাই বাদ দিয়ে অন্য কারো কাছে পাঠা, ছেলে সুবিধার না। সত্যি চর মেরে দিলে। আতঙ্কে গলা শুকিয়ে আসে অনিমার। কোন কুক্ষণে যে বেহদ্দ লোকগুলোর সাথে টু অ্যান্ড ডিয়ার খেলতে বসেছিল, আল্লাহ শেষবারের মতো রক্ষা করুক, আর জীবনে এদের সাথে খেলবে না। চোখ মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে।
অনিমার ঢোক গিলে রাশভারী কণ্ঠে বলল, এমন ছেলের কাছে বলির পাঠা করে পাঠাবি তোরা? ছি। মেহের বেশ কিছুটা সিরিয়াস হয়েই বলে, থাক না স্নিগ্ধ, অন্য কিছু করতে বল। আমার মনে হয় এই ডেয়ার বেশি রিস্কি হয়ে যাচ্ছে। লাইফে রিস্ক না নিলে লাইফ শুকায় শুটকি মাছের পোনা হয়ে থাকবে। একটু সাহসের দরকার। অনিমা ভীতু, আজকের পর কিছুটা সাহসী হবে। ভয়কে জয় করতেই হবে দোস্ত। যা, জিতলে আপনাদের দিখা দে তু শেরনি হে। মেহের ও দীপ ব্যতীত বাকিরা একসাথে সুর মিলিয়ে বলল, দেখা দে। অনিমা গারুলের মতো বসে থাকে কিছুক্ষণ, মনে সাহস আনার চেষ্টা করছে, তাছাড়া উপায় কি? দোয়া দুরুদ পড়তে পড়তে আরুষের দিকে পা বাড়ালো সে। দীপ দূর থেকে দেখিয়ে দিয়েছে তামাটে চেহারের চাপা শ্যামা ছেলেটা আরুষ। চিনতে আর একটু সুবিধা করে দিতে গায়ে চড়ানো জিগ জ্যাক মেরুন শার্ট দেখিয়ে দিয়েছে। আরুষ তখন ক্যান্টিনের পূর্ব দিকের কোণের বটগাছটার নিচে বসে সিগারেট টানছে, সাথে মাহিন, কৌশিক ও অন্তু। আরুষের মুখ বরাবরের মতো গম্ভীর। যেহেতু অনিমা প্রথম আরুষকে দেখছে, তাই তার গাম্ভীর্য ধরতে পারল না ঠিক করে। দুরু দুরু বুকে দাঁতে দাঁত চেপে ধরে পা চালিয়ে আরুষের সামনে দাঁড়ালো। আরুষ সহ তার বন্ধুরা চোখ ছোট ছোট করে চেয়ে আছে অনিমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে অচেনা অনিমার মতলব। অনিমা কাঁপতে কাঁপতে আরুষের দিকে গোলাপ এগিয়ে দিল ঠিকই, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের করতে পারল না। মনে হলে কেউ গলায় সুপার গ্লু আঠা ঠেলে দিয়েছে। আরুষ হিমশীতল চাহনি নিক্ষেপ করে গম্ভীর গলায় প্রশ্ন করে, কে তুমি? অনিমা কাঁপতে কাঁপতে মুখ খোলে। ভয়ে নার্ভাস লাগছে, তবু খুব চেষ্টার পর তোতলা সুরে বলতে সক্ষম হলো, আই লাভ ইউ। কোনো এক অজ্ঞাত কারণে মেজাজ আজ এমনি তঙ্গি ছিল আরুষের। এই মেয়ের ভালোবাসা বিলানো দেখে খারাপ মেজাজের উপর হোল স্কোয়ার পড়ল। সিগারেট ফেলে পা দিয়ে পিষে অনিমার দিকে আগুন চোখে তাকালো আরুষ। গম গমে সুরে কটমট করে বলে, তোদের মেয়েদের শরীরে খুব জ্বালা না? যে দেখলি টাকাওয়ালা ছেলে অমনি দিনে দুপুরে হামলে পড়লি। আমার সাথে শোয়ার যোগ্যতাও নেই তোদের মতো 2 টাকার মেয়ের। মাইন ভার্সিটিতে কোত্থেকে আসে এসব প্রস্টিটিউট? অথরিটি অ্যালাউ করে কেন এদের? নিজেরাও ফ্রিতে সার্ভিস নেবে বলে? আরুষের নোংরা অপমানে অনিমার মাথা ঘুরে উঠল। কথাগুলো গায়ে লাগলো তীরের মতো। বেখেয়ালে কখন কেঁদে ফেললো জানে না। সামান্য প্রপোজ করে এত খারাপ ভাষা প্রয়োগ করবে? কি এমন বলেছে? একটা আই লাভ ইউ বলেছে বলে তাকে পতিতার মতো ট্রিট করবে? ছি। কান্নারত অবস্থায় অনিমা তীব্র প্রতিবাদ জানায়। ভয় ডর ভুলে শুধুই আত্মসম্মান মাথাচাড়া দিয়েছে ব্যক্তিত্বে। সহসা শক্ত কণ্ঠে সে বলে, আপনি কেন আমাকে এতগুলো কথা শোনালেন? আপনার সাহস কী করে হয় আমায় 2 টাকার মেয়ে বলার? আরুষের মেজাজ আরও তেতে ওঠে। একে মেয়েদের সহ্য হয় না, তারপর মুখে মুখে তর্ক করছে। কোনো কথা না বলে বিনা নোটিশে ভীষণ জোরে কষে থাপ্পড় দিল সে অনিমার গালে। চটটা এতই আকস্মিক ছিল যে টাল সামলাতে না পেরে মাটিতে ধপ করে পড়ে যায় মেয়েটা। রাগে ফসফস করছে আরুষ ফেনাতোলা সাপের ন্যায়। আরুষের বন্ধুরা উপস্থিত স্টুডেন্ট সহ অনিমার থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকা মেয়েরাও আরুষের আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ প্রায়। ফ্যালফেল করে শুধু তাকিয়ে আছে সবাই। এই মুহূর্তে যে অনিমার কাছে তাদের ছুটে আসা উচিত সেটাও ভুলে গেছে মস্তিষ্ক। কয়েক প্রহর কেটে যাওয়ার পর সকলে সম্বিত ফিরল। দৌড়ে আসলো অনিমার কাছে। মাটিতে পড়ে থেকে ঝুপঝুপ করে কাঁদছে তখন অনিমা। ফর্সা গেলে আঙ্গুলের দাগ পড়েছে, ভীষণ জ্বলছে গালখানা। কিন্তু মেয়েটার কান্নার কারণ তার খোয়ানো আত্মসম্মান। এত বড় হয়েছে কেউ ভুলক্রমে গায়ে হাত তোলেনি, অথচ 5 মিনিট আগে যাকে দেখলো সে ছেলে তাকে থাপ্পড় মেরে দিল। এতই খারাপ দিন আসলো বুঝি জীবনে? অনিমা হু হু করে কেঁদে উঠল সশব্দে। দীপ স্নিগ্ধা ওকে ধরে তুলতে সক্ষম হয়েও কান্না থামানোর ক্ষমতা হারিয়েছে। মস্তিষ্ক যেখানে এমন নিষ্ক্রিয়, তখন আলাদা করে ভাবনা আসে কী করে? মেহের অনিমার কান্নায় ঘেটে আছে। গালে আঙ্গুলে লালচে দাগ দেখে তার কষ্ট হচ্ছে। মেয়েটাকে চড় মারবে তাই বলে? আরুষের দিকে আগুন চোখে তাকায় মেহের। মারাত্মক রাগ লাগছে। কত বড় স্পর্ধা এই ছেলের! মেহের বরাবর সাহসী মেয়ে, কোনো পরিস্থিতিতেই সে ভয় পায় না কাউকে। বাবা তাকে ভয় পেতে শেখায়নি, বরং সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, প্রতিবাদ করতে শিখিয়েছে। আজ তার ব্যতিক্রম হবে কেন? পা যত সম্ভব উঁচিয়ে মেহের সরাসরি আরুষের কলার চেপে ধরল। যেহেতু মেহেরের হাইট 5 ফুট মাত্র, তাই তার থেকেও 6-7 ইঞ্চি লম্বা আরুষের কলার অব্দি নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আরুষ মোটেও মেহেরের দুঃসাহসিক আচরণ আশা করেনি। এক বান্ধবীকে মেরেছে বলে তার ধারণা বাকিরা ভয়ে থিতিয়ে যাবে। কিন্তু এই মেয়ে তো ধানি লঙ্কা। মেহেরের আগুন ঝরা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ। নিকোষ কালো মণিময় চোখে কি বিষম রাগ, ঘেন্না। আগুন কুণ্ডলি পাকানো যেন মনির চারিধারে। যে কুণ্ডলিতে আরুষ নিজের চেহারা দেখতে পাচ্ছে স্পষ্ট। এও বুঝতে পারছে মেয়েটিও আগুন রাগে তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চায়। হাউ ডেয়ার ইউ!
আমার বন্ধুর গায়ে কোন সাহসে হাত দিয়েছেন আপনি? ইউ ব্লাডি বাস্টার্ড, আই উইল কিল ইউ। রাগে চোখমুখ খিচে ধরে বলে। আরুষের ধ্যান ভাঙল এতক্ষণে। কোন এক অপরিচিতা তুচ্ছ রমণী তার কলার ধরবে কল্পনায় আসেনি তার। অতি আশ্চর্যে স্তব্ধ হয়েছিল ছেলেটা। মেয়েদের রাগ ফাটা গলার তীক্ষ্ণ চিৎকার অবশেষে আরুষের ধ্যান ভাঙল। অবাক চাহনিতে কয়েক সেকেন্ড মেয়েদের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। কত রাগ মেয়েটির চোখে! কবিরা বলে মানুষের চোখও নাকি কথা বলে, সত্যি কথা বলে তারা। মেহের তা প্রমাণ করে দিল আরুষকে। নিজের ধ্যান কাটিয়ে আরুষ মেহেরের হাত চেপে ধরে শক্ত করে কলার ছাড়িয়ে নেয় ঠিকই, কিন্তু হাত ছাড়ে না। 5 আঙ্গুলের থাবায় চেপে ধরে এমনভাবে যেন হাতখানা ভেঙে গুড়িয়ে যায়। অন্য কেউ হলে বোধহয় চিৎকার করত, আর্তনাদ করত। আশ্চর্য ব্যাপার, এর ন্যাকামি ভাব মেহেরের স্বভাবে নেই। তার ভীষণ ধৈর্য। তাই তো বিনা প্রতিক্রিয়ায় সে ঠায় দাঁড়িয়ে চোখ দিয়ে ঝড় ছাড়তে ব্যস্ত। মেহেরের এমন নির্লিপ্ত দায়সারাভাবে আরুষের রাগের পারদ রিক্টার স্কেল ছড়ালো। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, এত বড় কলিজা তোর আমার কলার ধরার? আমি কি জানিস? মেয়ের কাটকাট গলায় বলে। জানি, একজন কাপুরুষ যে কিনা একটা মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধা করে না। লজ্জা লাগে না? জোর গলায় দাপট দেখাচ্ছেন। চোরের মায়ের বড় গলা। আরুষ আর নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। মেহেরের উদ্দেশ্যে চট তুলতে গেলে মাহিন অন্ত ধরে ফেলে। দুজনকে ছাড়িয়ে দেয় দুদলের বন্ধুমহল। ইতিমধ্যে চারিদিক ভিড় জমেছে। লোকজন উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ভার্সিটিতে আরুষের কুখ্যাতি ছড়িয়েছিল। ভয় কেউ তার সাথে ঝামেলায় মাতে না। প্রথমত বড়লোক বাপের ছেলে, দ্বিতীয়ত গুন্ডা, আর তৃতীয়ত ভার্সিটির ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছে এবছর। কে নিজের পায়ে যেচে কুড়াল মারতে যাবে বদমাইশটার সাথে? প্রথম কোনো মেয়ে তার বিরুদ্ধে কথা বলার স্পর্ধা দেখালো। কে এই মহিষী নারী জানতে চায় অনেকেই। আরুষকে থামাতে কৌশিক শান্ত গলায় বলল, সিনক্রেট করিস না আরুষ, সবাই দেখতেছে। তোর রেপুটেশন বাড়বে না, উল্টা কমবে। চুপ যা, ঠান্ডা হ। রেপুটেশনের গোষ্ঠী মারি। এ মেয়ের স্পর্ধা দেখেছিস তুই? আমার কলার ধরেছে, চিৎকার করে বলে আরুষ। ও হ্যালো, সাহসে দেখলেন কি? ফার্দার কোনো মেয়েকে অসম্মান করলে আপনার নামে আমি রেপ কেস ঠুকে দেব। ভিকটিম সাজবো আমি নিজে। যাবজ্জীবন জেল না খাটিয়েছি তো আমার নামও মেহের না। অ্যান্ড দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্নিং, ইউ চিপম্যান। চল তোরা। এ বলে মেয়ের বন্ধুদের নিয়ে প্রস্থান করলো। আরুষ ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়েছে, তবু মস্তিষ্ক তাকে সামাল দিচ্ছে। কুবুদ্ধি রচিত করে ধাতস্থ করছে। আরুষ মেহেরের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌশিককে ঠান্ডা গলায় বলে, আজ রাতের মধ্যে এদের গোটা সার্কেলের প্রত্যেকের খবর আমার চাই, স্পেশালি রেড ড্রেস পরা মহিষী নারীর। আমার নামে রেপ কেস করবে না? ওর আমি এমন শিক্ষা দিব আজীবন মনে রাখবে গোকরোর লেজে পা দিলে কিভাবে কামড় খেতে হয়। বলতে বলতে আরুষের ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে গেল। মাহিন আরুষের ঠান্ডা চাহনি সহ চাপা হাসি দেখে মনে মনে শিউরে উঠল। না জানি এ ছেলে কোন সর্বনাশী খেলায় মেতে ওঠে। মধ্য দুপুর। গ্রীষ্মের ঝকঝকে রোদের উত্তাপ চারিপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়াবেই না কেন? সূর্যি মামা যে একেবারে মাথার উপর বসে গা জিরোচ্ছে। এমতাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বর প্রাঙ্গণে আগ্রহ নিয়ে বসে থেকে সিগারেট টানছে আরুষ। গায়ের ব্রাউন টি শার্টের পিঠের অর্ধেকখানি ভিজে জবজবে। কপাল ভর্তি ঝাঁকড়া চুল গরমের ভাব বাড়িয়ে দিয়েছে। কপাল সহ কানের পাশটায় ঘেমে নেমে একাকার। থেকে থেকে কয়েক ফোঁটা ঘাম নিরন্তর গড়িয়ে পড়েছেও। এখানে এত গরম, বিরক্ত লাগছে ঠিকই, তাও বিরক্তি ভুলে বসে আছে আরুষ। উদ্দেশ্য মেহের। তাকে কি করবে জানে না আরুষ, কিন্তু কিছু একটা না করেও শান্তি পাওয়া যাচ্ছে না। হাত নিষ্পিস করছে। বেয়াদব মেয়েটার হলুদ ফর্সা গালখানা চড়িয়ে লাল টট্টস্য করে দিতে ইচ্ছে করছে। কিন্তু কোথায় সে বেয়াদব? আরুষের ভয় কি গর্তে লুকিয়ে বসে আছে? থাকুক, পৃথিবী যে গর্তেই থাকুক, টেনে হিস্ট্রি বের করে শাস্তি দিয়ে দম ছাড়বে, তবেই তার শান্তি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মহারানীর দেখা মিলল। মেহেরের গায়ে তখন খুব সিম্পল কালো সুতি কামিজ জড়ানো, মুখের অগ্রভাগ ঘরমাক্ত, চুলগুলো উঁচিয়ে খোপা করে মাথায় ওড়না টানা। মেহের দেখতে খুব সাধারণ হলেও মুখে কেমন যেন মায়া মায়া ভাব ছড়ানো মেয়েটার। শরীরে বাড়তি কোনো প্রসাধনীর ব্যবহার না থাকা সত্ত্বেও অদ্ভুত আকর্ষণীয় আসে। এই আশ্চর্য আকর্ষণ অনুভব করছে আরুষ। রাগের পাশাপাশি মেয়েটার চোখ আরুষকে বাজেভাবে টানছে। কাল রাতে যতবারই সে চোখ বুজেছে বারবার আগুন ঢালা চোখ জোড়া দেখতে পেয়েছে, ফলশ্রুতিতে পাবে যায়নি। সিগারেট টানতে টানতে গভীর রাত পর্যন্ত মেহেরের কথাই শুধু ভেবেছে। কিভাবে কতটা শাস্তি দেওয়া যায় ভাবতে বসেও ভেবে পায়নি। একবার মনে হচ্ছে কিছু শাস্তি বেশি, আবার মনে হচ্ছে সেটা নগণ্য। জীবনে প্রথম এমন একটা সিচুয়েশনে পড়েছে। কই, আগে তো এমন হয়নি আরুষের। মিনারেল ওয়াটারের বোতল খুলে ক্যান্টিনের ফাঁকা টেবিলে লাল টকটকে প্লাস্টিকের চেয়ার টেনে বসল মেহের।
আরুষ জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে পকেট থেকে আরও একখানা সিগারেট বের করে ধরিয়েছে। ভিলেন স্টাইলে সিগারেট টানতে টানতে এগিয়ে এলো সে মেহেরের কাছে। মেহের তাকে তখনও লক্ষ্য করেনি, লক্ষ্য করলো একটু বাদে। নিজের মুখের উপর বিদঘুটে গন্ধ প্রত্যাখ্যান করে দম আটকে আসলো ওর। কাশতে কাশতে দু হাতের সাহায্যে বাতাস ছড়িয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া তার চারপাশ হতে দূর করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। লাভ বিশেষ হচ্ছে না। ধোঁয়ার স্তূপ হালকা হতে না হতেই অনামিষা ধোঁয়া ঝাপটে ধরছে আবারও। শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে মেয়েরা সহ্য করতে পারছে না। একে নিঃশ্বাস নিতে পারছে না, দুইয়ে টক্সিক গ্রান। চেয়ার থেকে উঠে দুহাত দূরে গিয়ে দাঁড়ায় সে। নিঃশ্বাস নিতে না পারায় চোখে পানি চলে এসেছে। লম্বা লম্বা শ্বাস টেনে আরুষির দিকে রাগে চোখে তাকায় মেহের। আরুষকে দেখে গতকালের ঘটনা স্টার জলসা নাটকের মতো রিপিট টেলিকাস্ট হয়। সঙ্গে সঙ্গে বিরক্তি মাত্রা ছড়ায়। বিষম ক্ষোভ উপচে পড়ে মেহেরের। আপনি এমন অভদ্র কেন? কোনো ম্যানার নেই? আমার উপর এমন ধোঁয়া ছাড়ছেন কেন? আশ্চর্য। আরুষ জবাবে বাঁকা হাসে মাত্র। কোনো উত্তর না দিয়ে শক্ত করে মেয়ের হাত ধরে টানতে শুরু করে বাগানের দিকে। আকস্মিক টানে মেয়ের এতই অবাক হয় যে কিছু বলতে ভুলে যায়। যখন সম্বিত ফিরে ততক্ষণে আরুষের কঠিন হাতের থাবা তার হাতকে বাজেয়াপ্ত করে ফেলেছে সম্পূর্ণরূপে। টানা হ্যাস্ট্রা করেও হাত ছাড়াতে পারছে না মেহের। আশেপাশের বাকি স্টুডেন্টরা মেহের আরুষকে উৎসুক দৃষ্টিতে দেখে যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। টানতে টানতে মেহেরকে ক্যান্টিনের দক্ষিণ পাশে জাম গাছের সাথে চেপে ধরে আরুষ। দুজনের দিকে কয়েক ডজন খানিক চোখ ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে। তাতে আরুষের ভ্রুক্ষেপ নেই। মেয়ের ধস্তাধস্তি করছে সমানে, না কাজ হচ্ছে না। আরুষ নামের ছেলেটার গায়ে এত শক্তি কেন কি জানি, এক চুল নড়তে পারছে না মেহের। প্রতিটি ছেলের শরীরে কি এমনই ব্যাপক শক্তি থাকে নাকি? আশ্চর্য, সেও তো ভাত মাছ খায়, কই তার শরীরে এমন দানবের মতো শক্তি নেই কেন? কি হচ্ছে কি? ছাড়ুন আমায়। আপনি আমার হাত ধরেছেন কোন স্পর্ধায়? স্পর্ধা দেখলে কি মেহেরজান? এখনও অনেক কিছু দেখা বাকি। আপনি আমার নাম জানলেন কি করে? আর ইউ ফলোয়িং মি? হাউ ডেয়ার ইউ বাস্টার্ড? ইংরেজিতে গালিসূচক বাক্য প্রয়োগ করলেও আরুষের গায়ে সে কথার তীর বিঁধল ভীষণ। ক্রোধে মেহেরকে গাছের সাথে আরও জোরে চেপে ধরে আরুষ। কটমট করে বলে, তো ঠিকুজি কুষ্টি জেনে তবে এখানে এসেছি। কাউকে রেপ করার আগে তার সম্পর্কে জেনে নিতে হয়। কোন ছোটলোক ঘরের মেয়ে, তার লেবেল কতটুকু না জেনে তো শরীর ছবি আরুষ? জিন্দেগিতে না। মুখে খুব খই ফুটে না? কিসের এত দেমাক তোর? তুই আরুষকে চোখ রাঙ্গাস কোন সাহসে? গর্জন করে বলে আরুষ। আরুষের নোংরা মন্তব্যে কান দিয়ে গরম ভাপা বাতাস বের হয়ে যাচ্ছে যেন। ছেলেটার গর্জন তাকে এক ফোঁটা ভীতগ্রস্ত করছে না, বরং রাগে উত্তেজনা শরীরে রক্ত টকবক করছে। হাত দুটো খোলা পেলে পা থেকে চটি খুলে শটাশট মায়ের বসাতো লুচ্চা ছেলের গালে। হাত খোলা নেই তাতে কি? মেয়ে সহজে দমে যাওয়ার পাত্রী নয়। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছুপা হয় না, হবেও না। চরিত্রহীনদের ভয় পাওয়া বোকামো। আমি তোর মতো লুচ্চাকে ভয় পাবো ভাবলে কি করে? আমাকে রেপ করে দেখা তুইও। আই উইল কিল ইউ রাস্কেল। চোয়াল শক্ত হয়ে আছে আরুষের। রাগটাটা মানুষকে রাগালে সে রাগ আগুনের দাবানলের মতো ঝলসে দেয় সব কিছু। মাথায় আগুন চড়ে আছে ছেলেটার। লোকের পরোয়া করে না সে। তবু নিজেকে খানিক নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। রাখতে পারলো আর কই? মেয়েটা বড্ড বেয়াদব, ঝাঁস লবঙ্গ একটা। এই মেয়েকে চোখের সামনে দেখা মানে বিনা ইনভিটেশনে নিজের ভিতরে হিংস্র সত্তাকে টেনে বের করে আনা। আরও শুট করে হিংস্র হয়ে ওঠে। এক হাতে মেয়েটার গাল এমনভাবে চেপে ধরে যায় মেহেরের চোখে ব্যথাত্মক অশ্রু ধরা দিল। অথচ মেহের মুখ খুলল না, একটাবার উচ্চারণ করল না আমার ব্যথা লাগছে। আরও সে রাগ তরতর করে বাড়ছে। রাগের চোখে অন্ধকার দেখা অবস্থা। মানুষ যখন কোনো ধ্বংসাত্মক খেলায় মেতে ওঠে অথচ সামনের জনকে রীতিমতো নিষ্ক্রিয় হিসেবে পায়, বুঝতে পারে তার কার্যসিদ্ধি হচ্ছে না, সেই মুহূর্তে মানুষটা নিজেকে আর ধরে রাখতে পারে না। ডেসপারেটলি দ্বিগুণ বিধ্বংসী হয়ে ওঠে। আরুষের ঠিক তাই দশা। কি করবে কি বলবে ক্রোধের সবটা গুলিয়ে যাচ্ছে তার। এলোমেলো চিন্তাধারা স্থির করতে সক্ষম হলো মেহেরের মোটা ধাঁচের ঠোঁট যুগল। আরুষ সিদ্ধান্ত নিল সবার সামনে মেহেরকে চুমু খাওয়াই হবে ওর জন্য শ্রেষ্ঠ শাস্তি। নিশ্চয়ই ভালো রকমের ফেস লস হবে মেয়েদের। রোজ ভার্সিটিতে আসবে আর লোকের কানাঘুষা শুনবে। সম্মানহীনতা জীবন ততদিন তেতো হয়ে থাকবে যতদিন না ক্যাম্পাসে সে কথা বলে। রাগালো ভাব সামান্য শীতল হয়েছে আরুষের। মনে মনে নিজের বুদ্ধির প্রতি সে সন্তুষ্ট। প্রশংসায় পঞ্চমুখ। আরুষ মেহেরের ঠোঁটের দিকে মাথা ছাপড়ে এগিয়ে যেতে লাগলো। আরুষের উদ্দেশ্য বুঝতে সময় নিল না মেহের। মুহূর্তের মধ্যে খাম ছুটে গেল তার। এমনভাবে আরুষের হাতে আটকা পড়েছে যে সরে যাওয়ার পথ নেই। বাজে ছেলেটা কি সবার সামনে এখন তাকে চুমু খাবে? নিজের না হয় মান সম্মান নেই, তা বলে কি মেহেরও এমন নির্লজ্জ নাকি?
চোখ মুখ খিচে ধরে মনে মনে দোয়া দরুদ পড়ছে মেহের। আশঙ্কা ও অসম্মানিত হওয়ার ভয়ে কেমন কান্না পাচ্ছে। বাবা বলেছিলেন বিপদের সময়ে মাথা ঠান্ডা রাখতে, প্রতিপক্ষকে বুঝতে না দিতে। আমি ভয় পাচ্ছি একবার শত্রু তার টের পেলে তাদের পৈশাচিকতা বৃদ্ধি করবে। পৃথিবীটা ভীষণ কঠিন একটা গ্রহ। এই গ্রহের প্রতিটি পদে পদে বিপদ, আর সৎ মানুষগুলোর জন্য এই বিপদ আরও প্রখর। পৃথিবীতে সবচেয়ে কঠিন আত্মসম্মান বাঁচিয়ে টিকে থাকা, নারীর জন্য তা আরও বেশি কঠিন। বাবা আরও বলেছিলেন, সমাজে একদল হায়না অত পেতে বসে থাকে। লোক সম্মুখে কিংবা আড়ালে সে হায়নারা প্রস্তুত থাকে আক্রমণের জন্য। তাদের উদ্দেশ্য কেবলই নারী দেহ। আরুষও বোধ হয় সে হায়নাদেরই একজন। এদিক ওদিক করুণ দৃষ্টিতে তাকায় মেহের। দূরে মানুষ দাঁড়িয়ে মজা দেখছি, কেউ একবার কাছে আসছে না। এরা কেমন মানুষ! ছি, যা করার তাকে করতে হবে। এখানে কেউ মেহেরকে সাহায্য করবে না, বেশ বুঝে নিয়েছে মেয়েটা। মেয়ের চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বুকের ভিতরটা ধিপ ধিপ করছে। বাজে ছেলেটার হাতে কদাপি নিজেকে স্পর্শ করতে দেওয়া যাবে না। মেহের চিন্তা করতে লাগলো কি করলে আরুষ তাকে ছেড়ে দেবে। অতঃপর একটা নয় দুটো আইডিয়া মস্তিষ্ক তাকে ধরিয়ে দিল। খুব কৌশলে মেয়ের আরুষের পায়ে পাড়া দিয়ে মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারল। ব্যাস, ঘেন্নায় আরুষ ব্যাঙের মতো লাফিয়ে সরে দাঁড়ালো। চটজলদি চেহারা পরিষ্কারের কাজে লেগে পড়ল, নয়তো যে কোনো সময় বমি হয়ে যাবে। এই সুযোগে মেহের আরুষের থেকে অনেকখানি দূরে সরে এসে কাঁধের ভ্যানিটি থেকে ফোন বের করে আবিরকে মেসেজ করে মিস কল দিয়ে রাখলো, যেন আবির ফোনে রিংটোন পেয়ে মেসেজটা এক্ষুনি চেক করে। কোনো রকমে মুখ পরিষ্কার করে দাঁত কিরমির করে মেহেরের দিকে তাকালো আরুষ। শরীরে আগুন জ্বলছে। কত বড় স্পর্ধা আরুষের মুখে থুতু ছেটানো! সে কি জানে আরুষের পাওয়ার সম্পর্কে? একটা কল করে এ মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা আরুষের জন্য দুধ ভাত ব্যাপার। সে মেয়ে তার মুখে মুখে থুতু ছেটায়! হাউ ডিয়ার শি! টোয়াল শক্ত করে দূর থেকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে থাকে আরুষ। মেয়ের পুনরায় দুর্যোগের আভাস পায়। সে দাঁড়ায় না, ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। মানছে সে সাহসী, কিন্তু আরুষের মতো চরিত্রের দোষওয়ালা ছেলেকে কোন মেয়ে না ভয় পায়? নারীর উপর যতই কঠোর হোক না কেন, একজন পুরুষের শক্তির কাছে নারী প্রতিবার হেরে যায়, এমনটাই নিয়ম। আরুষও থেমে থাকে না। সেও মেহেরের পিছু নেয়, অশ্রাব্য গালিগালাজ ছুটতে ছুটতে। দাঁড়া তুই শালি, আজ তোকে খুন করে তোর রক্তে গোসল করে ঠান্ডা হব আমি। দাঁড়া তুই! চিৎকার করে বলে আরুষ। আমাকে খুন করা তোর মতো কাপুরুষের কাম্য নয় রে বেদ্যপ ছেলে। দম থাকলে মেহেরকে ধরে দেখা তুইও, চরিত্রহীন লম্পট কোথাকার। এত সাহস তো ছুটছিস কেন? দাঁড়া বলছি। তোর যদি অতই শক্তি থাকে তাহলে আমাকেও ধরে দেখা। সারা রাস্তা ওরা এইভাবেই ছুটতে থাকে। ক্রোধে অন্ধ হয়ে আরুষ ক্রমান্বয়ে ছুটছে মেহেরের পিছু। কিন্তু মেহের এত বোকা নয়। সে পরিকল্পনা মাফিক রাস্তা নিয়েছে। স্কুল লাইফের অলিম্পিক চ্যাম্পিয়ন বলে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে টোপ গিলিয়েছে আরুষকে। বাকিটা এখন পরিকল্পনা মতো হলেই বাঁচে। মেয়ের টানা 10-12 মিনিট পাগলের মতো ছুটল। এরপর ধুম করে থেমে গেল একটা বাইকের সামনে। আরুষ মেয়েরকে ধরতে যাবে তক্ষুনি আবির ওর হাত ধরে ফেলল। কঠিন কণ্ঠে বলল, মিহুর সাথে তুমি অসভ্যতা কেন করছো? দ্যাট ইজ নান অফ ইউর ওন বিজনেস। আবির আরুষের টি শার্টের কলার টেনে ধরে কাট গলায় বলল, বিজনেস কার? থানায় গেলেই বুঝতে পারবে। আমার মিহু পাখির দিকে হাত বাড়িয়ে, কাজ খুব খারাপ করেছ, এর মাসুল তোমাকে চোকাতে হবে। তাই নাকি? কি করবেন? কোন কেসে আমায় থানায় নেবেন? কোনো এভিডেন্স আছে যে আমি আপনার মিহু পাখির দিকে হাত বাড়িয়েছি? একজন ডিউটিরত এসপির কলার ধরে তার সাথে বেয়াদবি করার অপরাধে আমি চাইলেই তোমায় অ্যারেস্ট করতে পারি। আমার মুখের কথা যথেষ্ট হবে, কেউ প্রুফ দেখতে আসবে না। ওহো, ইউনিফর্মের মিসইউজ? সুর করে বলে, বড় লোকের ছেলেরা যদি টাকার মিসইউজ করতে পারে, আমরা পুলিশটা করতে কেন পারবো না? চলো থানা ভ্রমণ করে আসা যাক, শক্ত কণ্ঠে বলে। আর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াট নট? কিন্তু আমাকে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, একটা কল করব জাস্ট, ভাব নিয়ে বলল। লেটস সি কে কাকে কত সময় ধরে রাখতে পারে। নীরব দর্শকের ভূমিকা পালন করছিল মেহের। থানা পুলিশের আলোচনা শুনে সে আবিরের হাত ধরে সামান্য সাইডে নিয়ে আসলো। বিব্রত সুরে বলল, ভাইয়া, থানা পুলিশের কি দরকার? আমার মনে হচ্ছে বিষয়টা বেশি হয়ে যাচ্ছে। থ্রেট দিয়ে ছেড়ে দাও। জল খোলা করে লাভ কি? দেখ মিহু, ক্রাইম ও ক্রিমিনাল সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আজ তুই সময় মতো আমায় না জানালে কি হতো জানিস? সারা রাস্তা পাগলের মতো ছুটতে নাকি? সব কিছু হালকা করে নিতে নেই। ছেলেটা হিংস্র, অনেক কেস সলভ করেছি। মানুষ চিনতে আমার ভুল হয় না। উফ ভাইয়া, তুমি বেকার টেনশন নিচ্ছ।
এসপি আবিরের কাজে নামিয়ে ওকে। এসব ছিস্ত্রের চোর বাটপার আমাকে দেখে কাঁপে। হালকার উপর থ্রেট করে ছেড়ে দাও, দেখবে আর কোনো ঝামেলা করার সাহস পাবে না। কারণ এ শহরে অফিসার আবিরের কুখ্যাতি অলিগলিতে সবাই জানে, ভাব নিয়ে বলে মিহু। কিন্তু মিহু তুই, উফ, তোমাকে বলাই ভুল হয়েছে আমার। একে ধরে নিয়ে গিয়ে কি করবে কি বলো? আজ বাদে কাল বেরিয়ে আসবে, তখন আমার প্রতি হিংস্রতা কমবে বই বাড়বে। আজ তুমি ওয়ার্ন করে দাও, ইনশাল্লাহ এরপর থেকে আমার সাথে বেয়াদব ছেলে আর লাগতে আসবে না। ট্রাস্ট মি ভাইয়া। আবির দ্বিধা সংশয় সহিত মেহেরের পানে ছোট ছোট করে চাইল। মেহের মিষ্টি করে হেসে আহ্লাদি সরে সুর করে বলল, প্লিজ ভাইয়া। মেহু বলছে তো কিচ্ছু হবে না। আবির ফস করে নিঃশ্বাস ছেড়ে নীরব সম্মতি জানিয়ে আরুষের নিকট দাঁড়ালো। আরুষের দু কাঁধের উপর হাত চাপড়াতে চাপড়াতে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি শুধু মিহুর কথায়, নয়তো তোমার কপালে জেলে শুকনো রুটি অনিবার্য ছিল। আশা করি বুঝতে পারছো, ভবিষ্যতে মিহুকে কোনোভাবে ডিস্টার্ব করলে তার কুফল কী হবে। ভালো কথায় সাবধান করছি, আশেপাশে ঘেঁষবে না ওর। নেক্সট টাইম আমি কোনো অভিযোগ পেলে একটা স্ট্রং কেসে যাবজ্জীবনের জন্য কারাগারে পড়ে রাখবো। আর কোনো অভিযোগের সুযোগ দেব না স্যার। বাঁকা চোখে মেহেরের দিকে তাকিয়ে বলে, গুড, চল মেহু। আবিরের সাথে বাইকে চেপে মেহের চলে এলো। লুকিং গ্লাসে মেহেরের হাস্যোজ্জ্বল চেহারার প্রতিফলন দেখা যাচ্ছে। আবির সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য আজ তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। মেহু পাখিকে নিয়ে তার যে কত চিন্তা, সে খবর কি কেউ রাখে? মেয়েটা এত মায়াবী না হলেও পারত। শহরের আনাচে কানাচে কত রকম বদমাইশে ভর্তি। প্রতিটি ক্ষণে আবির চিন্তার বিমূঢ় থাকে, কখন বুঝি মেহেরের কি হয়ে যায়। কিন্তু এই মেয়েটা এত দায়সারা হলে চলে? কি দেখছো ভাইয়া? আবির ভরকে গেল তক্ষুনি। পরিস্থিতি সামলিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করে বলল, দেখছি একটু আগে হাঁপাতে হাঁপাতে ছুটছিলি, আর এখন দিব্যি হাসছিস যেন কিছু হয়নি। কি দিয়ে তৈরি তুই? হাওয়াই মিঠাইয়ের মতো আচরণ কেন তোর? জীবন হাওয়াই মিঠাইয়ের চেয়ে আলাদা কিছু কি? জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সুখ দুঃখ রোগ শোক সবই একসময় হাওয়াই মিঠাইয়ের মতো উড়ে যায়, চুপসে ওঠে। সো যে কোনো সিচুয়েশন আমাদের এনজয় করা উচিত। আজ ওভাবে পাগলের মতো ছুটতে আমার বেশ লাগছিল। অনেকদিন পর ছোটাছুটি হলো। মেয়ের প্রাণোচ্ছল হাসিতে উপচে পড়ল। মেয়েটার খিলধারা হাসি দেখে আবিরের হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড়। প্রিয় মানুষের সব কিছুই কেমন অতি নান্দনিক মনে হয়। গোটা মানুষটি আমাদের চোখে ধরা দেয় আদর আদর রূপে। প্রিয়রা স্নিগ্ধ হয়, সুন্দর হয়, তাদের মুখশ্রী দেখলেই বুকে এক সমুদ্র প্রশান্তির ঢেউ খেলা করে। এই শান্তিপ্রিয় মানুষ ব্যতীত আর কারো কাছে পাওয়া সম্ভব নয়। তুই সর্বক্ষণ এমনই স্নিগ্ধ, তরতাজা সুবাসিত থাক মেহু পাখি। পৃথিবীর কোনো হিংস্রতা তোকে স্পর্শ না করুক। পৃথিবীর সকল কাঠিন্যতা তোর চোখে অশ্রু আনতে ব্যর্থ হোক। তুই সব সময় হাসতে থাক, আর আমার হৃদয়ের হৃদস্পন্দন থমকে যেতে থাক। মনে মনে বলে, ভাইয়া, হ্যাঁ বল, কিছু খাওয়াবে না? ক্ষুধা লেগেছে। কি খাবি বল? পানিপুরি। মেহেরা পানিপুরি খেতে ছোট্ট স্টলে এসে নামলো। দুজন প্লেটে পানিপুরি নিয়ে স্টুলের ছাতার নিচে বসলো। মেয়ের তৃপ্তি ভরে খাচ্ছে, আর আবির তাকে দেখে যাচ্ছে মুগ্ধ নয়নে। ছোট্ট ছোট্ট বিষয়ে কত আনন্দ মেয়েটার। এক প্লেট পানিপুরি পেয়েই খুশিতে সারা মুখ জলজল করছে। কি মিষ্টি লাগছে দেখতে। মেয়েটা কি আদৌ কখনো তার একান্ত একজন হবে? অর্ধাঙ্গিনী রূপে পাওয়া হবে কি মেহু পাখিকে? নাকি কোনো ঝড় এসে মেহেরকে ছিনিয়ে নিয়ে চলে যাবে ও দূরে? আচমকা অনর্থক ভয় বুকে চেপে বসলো আবিরের। মনে হয়ে গেল আরুষকে। ভয়ের শঙ্কা জর্জরিত মন হাঁসফাঁস করে বলল, ছেলেটাকে এত হালকা করে নেওয়া বোকামি হলো না তো? এদিকে ব্রিজের উপর সিগারেট হাতে দাঁড়িয়ে আনমনে নদী থেকে তাকে কিছু ভাবছে আরুষ। হঠাৎ হঠাৎ হাসছেও। তার ভেতরে বাস করা শয়তান মন কুটিল হেসে বলছে, মেহেরজান, আমার ছেড়ে দিয়ে খুব বোকামি করলে। আজ থেকে আরুষের জাত শত্রু তুমি। কসম, আরুষের জিতকে আরুষ তোমার ছাড় দেবে না, এক চুল না। কলকল করে কেটে গেছে গোটা 3 দিন। জীবনের যাবতীয় ব্যস্ততায় মেহের ভুলতে বসেছে আরুষের সাথে ঝামেলার কথা। দিব্যি ব্যস্ততা ও হুল্লোড়ে কাটাচ্ছে সময়। স্নিগ্ধাদের ভার্সিটিতে এসেছে আজ মেহের। সুচরিতার ছোট বোনকে পড়ায় সে। বহুদিন আড্ডা হয় না বলে আড্ডার ডাক পড়েছে সুচরিতার বাড়িতে। শুধু আড্ডা বলে ভুল হয়। সুচরিতাকে দেখতে পাত্রপক্ষ আসবে আজ বিকেলে। অতএব তাকে সাজানো গোছানোর গুরুদায়িত্ব পড়েছে তাদের কাঁধে। অনিমা স্নিগ্ধাদের ভার্সিটিতে পা রাখবে না বলে পণ করেছে। সেদিনের ঘটনা অনিমার মনের গভীরে দাগ কেটে দিয়েছে। কিছুতেই কিছু বলতে পারেনি মেয়েটা। এখানে আসলে সেদিনের ঘটনার রিফ্লেকশন আবার হবে ব্রেনে। অনিমা তাই আসেনি। অনিমাকে বাদ দিয়ে স্নিগ্ধা ও মেহের যাচ্ছে সুচরিতার বাড়িতে।
ওরা দুজন অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ একা একা বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে মেহের। মাথার উপর গ্রীষ্মের পড়ন্ত রোদ। ঝলমলে রোদ থাকলেও শান্তিনগরীতে গাছের সংখ্যা কম নয়। সবুজ শ্যামল গাছগুলো সূর্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছায়া জুগিয়ে যাচ্ছে। গাছে গাছে চড়ুই পাখির কিচিরমিচির। কান পেতে মনোযোগী হয়ে শুনছে মেহের সে শব্দ। পাখির কিচিরমিচির ভালোই লাগছে। আমাদের প্রতিটি মুহূর্তে এনজয় করা উচিত। জীবনের কোনো সময় বোরিং নয়, খামোখা নয়। আমাদের দৃষ্টিভঙ্গি বোরিং বলেই আমরা জীবনকে তেমন চোখে দেখি। মেহের বিশ্বাস করে তার দেখার চোখ যত বিচক্ষণ হবে জীবনও ততই সুন্দর দেখাবে। গোটা জীবনকে মেহের এমনভাবে উপভোগ করতে চায় যেন আফসোস নামক কোনো মরীচিকা মনের প্রাচীরে না ধরে। মেয়ের মনোযোগে ভাটা পড়ল হুটহাট। কেউ বা কারা তার গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারল হঠাৎই। এমত অবস্থায় বোকার মতো দাঁড়িয়ে রইল সে। আকস্মিকতা বাকরুদ্ধ করে দিয়েছে মেয়েটাকে। বালতি ভর্তি পানি গায়ে পড়তে মেহেরের পরনে সাদা জামা ভেদ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুলে ফেপে বড্ড দৃষ্টিকটু হয়ে উঠল। লজ্জায় থমথমে হয়ে গেছে ইতিমধ্যে মেহেরের মুখ। চোখের কোণে জমেছে টলমলে অশ্রুকণা। চারপাশে উপস্থিত আছে বহু ছেলে। অনেকেই তার শরীরে লোভী দৃষ্টি নিক্ষেপ করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সবটা প্রত্যক্ষণ করে কান্না পাচ্ছে মেয়েটার। অশ্রুসিক্ত চাহনিতেই সে আগন্তুক, অর্থাৎ আরুষের দিকে তাকালো মেহের। লাল লঙ্কা শার্ট পরনে আরুষের। ঠোঁটে বরাবরের মতো শয়তানি হাসি তো রয়েছে। গা জ্বলে উঠল মেহেরের সঙ্গে সঙ্গে। ঘৃণা চাহনিতে দাঁত কটমট করে তাকিয়ে আরুষের হাসি দেখছে মেহের। রাগে শরীর কাঁপছে, কিন্তু আফসোস কিছুই করতে পারছে না। এতেই হয়তো আরুষের থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু সে যে বড় বিধ্বংসী। মেহেরের গায়ে পানি ছিল, আরুষ দমল না। তার কাছে গিয়ে চোখের পলকে মেয়েটার কোমর ঝাপটে চেপে ধরে ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। আচমকে এমন কাণ্ডে কেঁপে উঠল মেহেরের সারা শরীর। দুহাত দিয়ে ধাক্কিয়ে ক্রমাগত বুকে কিলঘুষি মেরে সরাতে চেষ্টা করলো আরুষকে, কিন্তু পারল কই। আরুষের শক্তির কাছে পেরে ওঠা দায়। মনের সুখে প্রায় 3 থেকে 4 মিনিটের লম্বা সময় নিয়ে গভীর চুমু খায় সে। এতেই দম ফুরিয়ে আসে মেহেরের। চোখ বেয়ে গড়িয়ে পড়ে তপ্ত পানিকণা। মনের সকল ঝাল ঠোঁটের উপর মিটে তবে আরুষ ছাড়ে তাকে। অতঃপর পুনরায় ভিলেনের মতো ঘাড় কাত করে হাসতে থাকে। লজ্জা রাগে ঘেন্নায় মাথা ঘুরছে মেয়েটার। সহ্যসীমা কখন যেন পেরিয়ে গিয়েছে, তার আর সহ্য হচ্ছে না। দিশেহারা লাগছে। অশ্রুসিক্ত চোখে আগুন ঝরছে। তীব্র ক্ষোভে পাগল পাগল লাগছে। শরীরে সঞ্চার হয়েছে দানবীর শক্তি। মেহের দাপটে এগিয়ে গেল আরুষের কাছাকাছি। লোক সম্মুখে সজোরে থাপ্পড় বসাল আরুষের গালে, ঠিক যেমনি আরুষ তাকে চুমু খেয়েছে। একটা চরে মেহেরের ক্ষোভ কমল না। আরও একটা চর মারতে হাত উচালে আরুষ থপ করে সে হাতখানা ধরে ফেলল। নিজের অপর হাত দিয়ে মেহেরের গাল চেপে ধরে লাল লাল চোখ করে বলল, তুই আমার চর মারলি? চিনিস আমি কে? হিংস্র বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলে মেহের। পশু তুই, নির্লজ্জ নোংরা পশু। তোকে করুণা করা আমার ভুল হয়েছিল শয়তান। তোকে আজ আমি পুলিশে দেব। আমার সাথে অশ্লীলতা করার স্পর্ধা দেখালি কিভাবে? তোর মতো পিঁপড়াকে আমি মেরে ফেলতেও ভয় পাই না। আজ তুই চরম ভুল করলি। মরার পাকনা গজিয়েছে না, তোকে আমি খুন করে ফেলবো। লেংটি ইঁদুর কোথাকার, কাপুরুষ একটা। বুকের পাটা থাকলে আমার হাত ছেড়ে দিয়ে কথা বল। মেহের কি জানিস দেখবি তুই? চিৎকার করে বলে। আরও সত্যি সত্যি মেহেরকে ছাড়ল। দাপটের সাথে বলল, কি করবি করে দেখা। এক প্রহর অপেক্ষা না করে মেহের ঘুষি বসিয়ে দেয় আরুষের নাকে। বেশ জোরে লাগলেও আরুষ প্রকাশ করে না। আক্রমণাত্মক হয়ে পাল্টা আক্রমণ করতে যায়, তক্ষুনি মাহিন কৌশিক ওকে ধরে ফেলে। হট্টগোল শুনে স্নিগ্ধা ও সুচরিতা ছুটে এসে মেহেরকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নিয়েছে। ওড়না দিয়ে কোনো রকমে আবৃত করা হয়েছে মেহেরকে। এদিকে দুজনের কেউ থামার নাম নিচ্ছে না। সাপের মতো ফোঁস করে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। ভার্সিটি অথরিটিকে চটজলদি মেহের আরুষের মারামারির খবর জানালে কর্তৃপক্ষ স্পটে আসে। আরুষের কুখ্যাতি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত বলে মেহেরের কাছে জবাবদিহিতা চাওয়া হয়। ঘটনা শুনে অথরিটি ঠিক ভুল বিচার করে আরুষকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদচ্যুত করার হুমকি দিয়ে সাবধান করে তাৎক্ষণিক। অপমানে আরুষের রাগের পারদ হুড় করে বাড়ছে। শুধু কর্তৃপক্ষের সামনে মুখ খুলতে পারছে না। মেহের স্বস্তি পেল না। ভেবেছিল কর্তৃপক্ষ তাকে পদচ্যুত করবে, অথচ সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? আরুষ বড়লোক বাপের সন্তান বলে? এমন কুরুচিপূর্ণ মানুষকে ছাত্রলীগের সভাপতি কে বানিয়েছে জানতে ইচ্ছে করছে মেহেরের। উক্ত লোককে ঠাটিয়ে চর মারতে পারলে ভালো লাগতো। রাজনীতি শব্দটা কি জানার পর থেকে রাজনৈতিক সকল নেতা, সেই সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের ঘেন্না করে মেহের। এরা ক্ষমতার লোভে সব করতে পারে। নারীর ইজ্জত তাদের কাছে মজার খাবারের মতো। মনুষ্যত্বের কথা আর কি বলি। 1 প্যাকেট বিরিয়ানি দিলে বিনিময়ে ওরা মানুষ খুন করে। পাপী গোষ্ঠীর লিডার কত ভালো হবে বুঝতে বাকি নেই মেহেরের। কর্তৃপক্ষ আর কিচ্ছু করবে না দেখে প্রস্থান করল মেহের। কল করে আবিরকে জানিয়ে দিল আরুষের নষ্ট কার্যকলাপের সারসংক্ষেপ।
ফোনেই একটা ডায়েরিও করে রাখলো। পরে যদি আরও বড় কিছু করে টুস করে ব্যাটাকে জেলে পুরিয়ে দেবে মেহের। বিচার সালিশ নমনম করে সেরে দুজনকে ভার্সিটি ত্যাগ করার আদেশ দেয় অথরিটি। মেয়ের বিষণ্ণ মনে বাড়ির পথে রওনা হয়। সুচরিতার বাড়িতে যাওয়ার মতো মন মানসিকতা এখন আর নেই। বড্ড কান্না পাচ্ছে। অসভ্য ছেলেটার বেয়াদবি নিতে পারছে না মেহের। শরীরে রক্ত খলবল করছে। শয়তানটাকে কোনোভাবে কি খুন করা যায় না? এমন অমানুষ দেশে থেকে কি আদৌ কোনো মঙ্গল হয়? কাজে আসে জাতির কীট কোথাকার। মেয়ের বাড়ি পৌঁছে দেখে আবির তার আসার আগে বসার ঘরে এসে অপেক্ষা করছে। আপনজনকে দেখলে মানুষ দুঃখী অবস্থায় অনিয়ন্ত্রিত আবেগের কবলে পড়ে ভেসে যায় একেবারে। মেয়ের ক্ষেত্রেও তাই হলো। লাল লাল চোখে চেপে রাখা কান্না আর দমানো গেল না। আবির কোনো প্রশ্ন করার আগেই কেঁদে ফেলল মেহের। ফোনে খানিকটা শুনলেও পুরোটা সম্বন্ধে অবগত নয় আবির। ভার্সিটিতে যেতে চেয়েছিল সে, মেহেরও যেতে দেয়নি, বাড়িতে ডেকেছে। মেয়েটার কান্না আবির একটুও সহ্য করতে পারে না। কেন যেন বুকে ভীষণ কষ্ট হয়। মেহেরের প্রতি আবিরের সে ছোট্ট থেকে খুব টান, স্নেহবোধ কবে ভালোবাসার রূপ নিল খেয়াল নেই তার। যেদিন খেয়াল হলো বুঝলো ভালোবাসা ভালো লাগার চেয়েও বেশি, নিজের চেয়েও বেশি, অসীম হতেও অসীম ইনফিনিটি। মেয়েরের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে আবির। মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কাঁদিস না পাখি, আমার কষ্ট হয় তুই জানিস না। কি করেছে ছেলেটা সব খুলে বল। কথা দিচ্ছি ওকে আমি উচিত শিক্ষা দিয়ে দম ফেলবো। একটু থেমে, তুই ভিজে গেলি কিভাবে? বৃষ্টি কখন হয়েছে মেহু? মেয়ের শব্দ তুলে কাঁদে, ব্যথাতক কণ্ঠে বলে, আমার গায়ে সবার সামনে পানি ছোড়া হয়েছে ভাইয়া। ওই ছেলেটা সবার সামনে আমাকে। আর বলতে পারে না মেহের। আবিরকে জড়িয়ে ধরে আরও জোরালো গতিতে কেঁদে দেয়। আবির বেজায় ঘাবড়ায়, মনে মনে আশঙ্কা করে ছেলেটা খারাপ কিছু করলো না তো। সে মেহেরের চুলের ভাঁজে হাত ডোবায় সযত্নে, অতি নরম সুরে বলে, তুই না স্ট্রং গার্ল মেহু, বাচ্চাদের মতো করছিস কেন? তোকে আমি এভাবে দেখিনি মেহু, প্লিজ শান্ত হ। আমি টেনশন নিতে পারছি না। কি করেছে বল না। হি কিসড মি ভাইয়া। হোয়াট? সবার সামনে আমার ঠোঁটে? মেহেরের শরীরে কম্পন অনুভব করা যাচ্ছে। বেজার শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মেহেরের গালে হাত রাখে আবির। আবেগাক্রান্তের মতো খেপে উঠে বলে, খুব বড় ভুল করেছে তোর গায়ে হাত দিয়ে। আমি আসছি একটু, তুই কাঁদিস না পাখি, তোর কষ্ট আমি ভুলিয়ে দেব, মন খারাপ কমে যাবে। একটু অপেক্ষা কর, আমি আসছি, ঠিক আছে? মেহের কোনো জবাব দেয় না। অশ্রু ভরার চোখে চেয়ে দেখে আবিরে চলে যাওয়া। একটা দীর্ঘশ্বাসও ফেলে। কষ্ট হওয়ার কি কথা নয়। 22টা বছর যাবৎ আগলে রাখার সম্মানে আঘাত হেনেছে আরুষ। মেয়েটাকে মানসিকভাবে ভেঙে ফেলতে যা যথেষ্ট ছিল। চোখের সামনে বারংবার ভাসছে সকালের দৃশ্য। চোখ বুঝলে চোখ খুলে এক দৃশ্য। বুকের ভিতরটা কেঁপে ওঠে মেহেরের। মুখে ওড়না চেপে তুমুল গতিতে কাঁদে সে। বুকের ভিতরটা ফেটে যাচ্ছে।